তুষার কুমারী আর মেয়েটি তাদের বাড়ির পথেই হাঁটছিল। হঠাৎ তারা দেখতে পেল একটা কুকুর। কুকুরটি বলে উঠল, তুষার কুমারী, ও তুষার কুমারী, আমাকেও নিয়ে যাও তোমার সাথে। বহুদিন হলো আমি এই পথে হারিয়ে গিয়েছি, এই জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি একা একা। আহারে, চলো, তুমিও আমাদের সাথে চলো। না তুষার কুমারী, এমনটা করো না। এই কুকুরটিকে সাথে নিও না। কেন? এই কুকুরটা বিপদে পড়েছে, আর বিপদে পড়লে সাহায্য করা উচিত। বলা তো আর চায় না বিপদ কিভাবে সামনে আসে। এই কুকুরটিকে সাহায্য করলে তো বিপদ হতে পারে আমাদের। আমার মন বলছে কোনো বিপদ হবে না, তুমি চিন্তা করো না। স্রষ্টার উপর বিশ্বাস রাখো, তিনি কারো অনিষ্ট হতে দেন না। আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমাকে তোমাদের সাথে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। নীলকুমারী আর তার মা তুষার কুমারীর মৃতদেহের জন্য অপেক্ষা করছিল। ঠিক সেই সময় এক পাখি এসে বলতে লাগলো, এক তরুণী ফিরে আসছে, সোনা দানা ভর্তি বিরাট এক বাক্স নিয়ে। তার তো এক সুন্দর ছেলের সাথে বিয়ে হবে, আর তোমার মেয়েটির জীবনেও বিয়ে হবে না। দূর হ আমার চোখের সামনে থেকে, এমন অলক্ষণে কথা বলিস কোন সাহসে? তুমি আমাকে যত কিছুই বলো না কেন, আমি যা বলছি তা সত্য হবে একদিন। এবার তুই যাবি নাকি আমি তোকে খাঁচায় বন্ধ করে রাখবো? সালমার কথা শুনে পাখিটি উড়ে চলে গেল। তারপর তারা দেখল তুষার কুমারী বড় একটা বাক্স নিয়ে দাঁড়িয়ে আছে তাদেরই সামনে। পেছনে জীর্ণ শীর্ণ পোশাক পরা সেই মেয়ে যে আগে একবার এই বাড়িতে এসেছিল। এ কি? এই যে তুষার কুমারী, তুই কিভাবে ফিরে এলি? সে অনেক কথা মা, আমি পরে তোমাকে সব বলছি। ওরে মুখপুরি, এখনো তোর দিমাগ গেল না? তুষার কুমারী কোনো কথা না বলে ঘরের ভেতরে চলে গেল। তারপর এক বাটি খাবার নিয়ে ফিরে এলো। এই নাও, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তুমি অনেক ভালো মনের মেয়ে, স্রষ্টা তোমার মঙ্গল করুক। তারপর মেয়েটি ঝলমলে পোশাক পরা পরী রানীতে রূপান্তরিত হলো এবং সালমাকে বলল, আমরা যে সত্যি আছি এই কথা তুমি বিশ্বাস করো না, তাই না? না মানে? তোমার ছোট মেয়ে জন্মের পর আমি এসেছিলাম, কিন্তু তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। তা কোনো পরী যে ছেঁড়া খোড়া পোশাক পরে আসতে পারে তা কি আমি জানতাম? কিন্তু তুমি তো আমাকে একটু খাবার পানিও দিতে পারতে। মুখের উপর দরজা বন্ধ করে দেবার কি দরকার ছিল? ক্ষমা করে দিন পরী রানী, আমার ভুল হয়ে গেছে। এতদিন পরে আর সেই কথা ভেবে লাভ নেই। পরী রানী, এটা আপনি ছিলেন? হ্যাঁ তুষার কুমারী, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। সব আপনার দয়া পরী রানী, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমি তোমার দয়ালু মন আর উদারতা দেখে মুগ্ধ হয়েছি, তাই তোমাকে একটা পুরস্কার দিতে চাচ্ছি। কি পুরস্কার পরী রানী? তুমি এই কুকুরটির মাথা স্পর্শ করো। ঠিক আছে রানী। এ কি পরী রানী, এ কে? এ এক রাজকুমার, নিজের কৃতকর্মের ফল ভোগ করলো এতদিন। নিজের কর্মফল ভোগ করার জন্যই কি রাজকুমার থেকে সে কুকুর হয়ে গিয়েছিল? হ্যাঁ, এখন সে তোমার মতো একজন দয়ালু মানুষের হাতে স্পর্শে নিজের কর্মফল থেকে মুক্তি পেল। আপনার অসীম কৃপা পরী রানী। ঠিক আছে তুষার কুমারী, এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। তুমি রাজকুমারকে বিয়ে করে তার সঙ্গে তার রাজ্যে ফিরে যাবে। তোমার জীবন সুখের হবে। কথাটি বলে পরী রানী উড়ে চলে গেল। মাগো, ও তো আমাকে আশীর্বাদ করবে বলেই এসেছিল, আর এবারও তোমার ব্যবহারে রাগ করলো। ও নিয়ে ভাবিস না, অমর লোকের সঙ্গে আমি কোনো সম্বন্ধ রাখবো না। যত সব বুঝরুকি। কেন মা, এভাবে কেন বলছো? ওই মুক্ত বসানো দণ্ড আর হঠাৎ মিলিয়ে যাওয়া, এসব আমি একদম পছন্দ করি না। আচ্ছা এবার বল তুষার কুমারী, ব্যাপারটা কি হয়েছিল? সব বলবো মা, তার আগে ঘরে চলো। এবার বল, এ তো বড় বাক্স, তুই কোথায় পেলি? বনের রাক্ষস গাছ আমার ব্যবহারে মুগ্ধ হয়ে এটি আমাকে উপহার দিয়েছেন মা। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। কি বুঝেছো মা?
তা জেনে তুই কি করবি? আমার সোনা মেয়ে। নীলকুমারীকে পাঠাবো রাক্ষস গাছের কাছে, দেখবি ও তোর চেয়ে বেশি উপহার নিয়ে আসবে। তারপর সালমা বণিককে ডাকতে লাগলো। কই গো, শুনছো? এদিকে একটু শুনে যাও। কি হয়েছে বলো? তুমি তাড়াতাড়ি নীলকুমারীকে বনে রেখে এসো। নীলকুমারীকে বনে রেখে আসবো কেন? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? যা বলছি তাই করো তো। যা তো মা, নীলকুমারী একটু সেজে নে। আর তুমি শোনো, বড় মেয়েকে যেখানে রেখে এসেছিলে, ছোট মেয়েকেও ঠিক সেখানেই রেখে এসো। ঠিক আছে, তোমার কথা মতো আমি সেখানেই রেখে আসবো। আর যেন চলে এসো না, খুব অল্প সময়ই ও বনের রাক্ষস গাছকে খুশি করতে পারবে। তখন ওকে নিয়ে সাবধানে ফিরে আসবে। আর লক্ষ্য রাখবে নীলকুমারী যেন বড় বাক্সটা নেয়। বণিক তো চলল ছোট মেয়েকে নিয়ে। মেয়ে তার সামনে বকবক করে যাচ্ছে। বনের রাজা না ছাই, একটা বুড়ো হাবড়া, তার সাথে আবার মিষ্টি করে কথা কইতে হবে। বাবা দেখেছো তো দিদিকে কত বড় বাক্স দিয়েছে, আমি তো তার থেকে বড় বাক্সটাই নিব। বণিক কোনো কথা না বলে ছোট মেয়েকেও বড় মেয়ের জায়গায় নিয়ে গেল। তারপর সেখান থেকে সরে গেল। নীলকুমারীও ঠিক সেই জায়গাতে গেল যেখানে তার ছোট বোন তুষার কুমারী গিয়েছিল। রাক্ষস গাছ বলে উঠল, আমাকে কি বলবে বলো? কি কি বলবো আপনাকে? কিছু বলার নেই তোমার? আপনি তো দেখছি খালি হাতে এসেছেন। তাড়াতাড়ি আমার জন্যে সোনার গয়না ভর্তি বড় একটা বাক্স নিয়ে আসুন। তাছাড়া আর কি চাই? এত বকবক না করে এখন তাড়াতাড়ি আমার জন্য রেশমের পোশাক আর সোনার গয়না ভর্তি বাক্স নিয়ে আসুন। তোমার মন লোভে পরিপূর্ণ, তাই তুমি কিছুই পাবে না। কথাটি বলে রাক্ষস গাছ চোখ বন্ধ করল। সাথে সাথে ঝড় উঠল এবং সেই ঝড়ে নীলকুমারী কোথায় যেন হারিয়ে গেল। তাকে আর দেখা গেল না। এদিকে তার বাবা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরল। কি গো, কি হলো? নীলকুমারী কোথায়? আর সোনার বাক্সটা কোথায়? নীলকুমারীকে রাক্ষস গাছ মেরে ফেলেছে। সব তোমার লোভের পরিণাম। না, এখন আবার কি হবে? আমার নীলকুমারী আমার লোভের কারণে ধ্বংস হয়ে গেল। এসব বলে আর কি হবে? এখন যা আছে তাই নিয়েই ভালো থাকার চেষ্টা করো। তুষার কুমারী, তোমার নিজের মেয়ে হওয়া সত্ত্বেও ওকে সব সময় অত্যাচার করেছ। আমি ভুল করেছি। এখন থেকে আমি আর এমন করব না। তুষার কুমারী, তুই আমাকে মাফ করে দে মা। এভাবে বলো না মা, আমি তো তোমার মেয়ে, আর মেয়ের কাছে মায়ের কোনো অপরাধ থাকে না। এখন থেকে তুই আমার সবকিছু। আমি ধুমধাম করে তোর বিয়ে দেব। এরপর থেকে বণিক আর তার পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর আমাদের গল্পটি কেমন লাগলো তা জানিয়ে দিন আমাদের কমেন্ট করে। এমন আরো সুন্দর গল্প পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।